গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শিগগির করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে প্রখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সুদীপ্ত হেরম্যান সিরিজের একটি উপন্যাস। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জন্ম 1973 কলকাতায়। কলকাতা থেকে এমএ, কিশোর সাহিত্যের নিয়মিত লেখক। সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা প্রতিটি শিশু কিশোর পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। বড়দের জন্য লেখেন বহু পত্রিকায়। তার লেখা সুদীপ্ত হেরম্যান সিরিজ বহুল জনপ্রিয়। আজকের গল্পটি প্রথম প্রকাশ পেয়েছে শুকতারা, শারদিয়া 1429। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্যোগে পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, মরুদ্যানে শয়তান। Ladies and gentlemen, we're going to be starting our descent shortly. Please fasten your seatbelts. Flight attendants, prepare to cabin for landing. আবুধাবি এয়ারপোর্টের বাইরে পা রাখতেই শহরটার জৌলুস দেখে সুদীপ্তর চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম হল। চারদিকেই শহরটার বুকে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক সব গগনচুম্বী বহুতল। পেট্রো ডলারের দম্ভে সত্যি যেন সমুদ্র উপকূলবর্তী এই মরু শহর আকাশটাকে ছুঁতে চাইছে। পার্কিং লটে দাঁড়িয়ে একের পর এক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বহুমূল্য গাড়ি, যা নগরবাসীর বৈভবের সাক্ষ্য দিচ্ছে। পৃথিবীর যে কোনো প্রসিদ্ধ শহরের মতোই নানান ধরনের মানুষের ভিড় আবুধাবি এয়ারপোর্ট চত্বরে। তার মধ্যে যেমন আছে নিখুঁত ইউরোপিয়ান পোশাক পরা মানুষেরা, তেমনই আছে ধপধপে সাদা আলখাল্লা ও মাথায় কালো ব্যান্ড লাগানো হেড স্কার্ফ পরা আরবিয়ানরা। পার্কের লটের কাছেই একটি ফোয়ারা সমৃদ্ধ উন্মুক্ত স্থানে আরব এমিরেটসের পতাকা উঠছে। সেখানেই সুদীপ্তকে দাঁড়াতে বলেছেন হ্যারম্যান। তাই সে জায়গা চোখে পড়া মাত্রই নিজের ট্রলি ব্যাগটা টানতে টানতে সেখানে গিয়ে দাঁড়ালো সে। ক্রিপ্টোজুলজিস্ট অর্থাৎ বিচিত্র গল্পকথার প্রাণীর অন্বেষক জার্মান প্রাণীবিজ্ঞানী হ্যারম্যান গত 1 যুগ ধরে পৃথিবীর যে প্রান্তেই অভিযানে যান না কেন সুদীপ্তকে সঙ্গে নিয়েই সে দেশে পদার্পণ করেছেন। কিন্তু এই প্রথম এই ঘটনার ব্যতিক্রম ঘটল 3 দিন আমের শাহিতে। ভিসা প্রাপ্তির সমস্যার কারণে সুদীপ্ত তার সাথে একই দিনে এখানে এসে উপস্থিত হতে পারেনি। তাই সে এসে হাজির হয়েছে আজ 3 দিন পর। হ্যারম্যান তাকে নিতে আসবেন। তবে ঠিক আগেই হ্যারম্যান এসে উপস্থিত হয়েছেন এই সংযুক্ত আরবে। কিন্তু ঠিক কী কারণে হ্যারম্যান এখানে এসেছেন তা ইমেল, হোয়াটসঅ্যাপ বা টেলিফোন মারফত যতটুকু কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে তাতে তা তিনি খোলসা করে জানাননি। কারণ যতক্ষণ না অভিযান শুরু হচ্ছে ততক্ষণ আসল কারণ সম্পর্কে রহস্যময়তা জিয়ে রাখতে পছন্দ করেন তিনি সুদীপ্তর কাছে। তিনি শুধু জানিয়েছেন তার একদা সহপাঠী বর্তমানে হলিউডের অভিনেতা ধনকুবের মার্কিন ক্রোর অনুরোধে তিনি এক মরুদ্যানে ক্রোয়ের আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। তবে সুদীপ্ত বিগত 12 থেকে 14 বছর ধরে হ্যারম্যানের সফরসঙ্গী হিসেবে তাকে যতটুকু চেনে তাতে হ্যারম্যানকে তার কোনোদিনই নিতান্ত ছুটি কাটাবার জন্য কোথাও যাওয়ার লোক বলে মনে হয়নি। তাই সুদীপ্তর অনুমান হ্যারম্যানের এই আমির শাহিতে সফরের পেছনেও নির্দিষ্ট কোনো কারণ লুকিয়ে আছে এবং তা ক্রিপ্টোজুলজি সংক্রান্ত। পতাকা দণ্ডের সামনে দাঁড়িয়ে সুদীপ্ত চারপাশে তাকিয়ে হ্যারম্যানের খোঁজ করতে লাগলো।
অবশ্য তাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট 5 মধ্যেই ধপধপে সাদা আলখাল্লা আর মাথায় ব্যান্ড লাগানো আরবিয়ান স্কার্ফ বাঁধা এক দীর্ঘদেহী আরব এসে দাঁড়ালো তার সামনে। লোকটার চোখে কালো সানগ্লাস, পাগড়ি বা স্কার্ফের কাপড় দিয়ে লোকটার মুখমণ্ডল এমনভাবে আবৃত যে মুখের চামড়ার কোনো অংশ দেখা যাচ্ছে না। লোকটা সুদীপ্তর মুখোমুখি এসে এমন স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইল যে বেশ অস্বস্তি বোধ হলো সুদীপ্তর। কথা বলছে না লোকটা, তাই বাধ্য হয়েই সুদীপ্ত তাকে জিজ্ঞাসা করল, আপনি কি কাউকে খুঁজছেন? প্রশ্ন শুনেও নিরুত্তর হয়ে রইল লোকটা। আমাকে কিছু বলতে চান? এবার লোকটা প্রথমে ধীরে ধীরে তার চশমাটা খুলল, তারপর মুখের স্কার্ফটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে আনন্দে প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল সুদীপ্ত। হ্যারমান সুদীপ্তর হাত দুটো জড়িয়ে ধরলেন। সেবার শ্রীলঙ্কা থেকে ফেরার পরে আবার 1 বছর পর তাদের দুজনের সাক্ষাৎ হচ্ছে, তাই আবেগমথিতভাবে সুদীপ্ত বেশ কয়েক মুহূর্ত হ্যারমানের হাত দুটো চেপে ধরে থাকার পরে তাকে বলল, আরে একেবারে ঘাবড়ে দিয়েছিলেন তো আমাকে। আপনি যে এই পোশাকে আমার সামনে আবির্ভূত হবেন তা আমি সত্যিই ভাবিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি জানো, মরু অঞ্চলে এই পোশাক এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে বেশ আরামদায়ক, সেই কারণেই পড়েছি আর কি। তা তোমার জন্য একটা কিনে রেখেছি, হ্যাঁ পড়ে দেখো। তা তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো? হ্যারমানের কণ্ঠস্বর বেশ ভাঙা ভাঙা। সুদীপ্ত বলল, না কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনার গলা এমন বিচ্ছিরিভাবে ভাঙলো কিভাবে? আর বলো না, বলতে পারো এটা আমার বোকামির ফল। হ্যাঁ, আমারই বোকামির ফল। এই গরমের দেশে পা রেখে এদেশের পরিবেশের সঙ্গে শরীরটাকে খাপ খাওয়ানোর সুযোগ না দিয়ে আমি লোভে পড়ে বরফ মেশানো তরমুজের শরবত খেয়ে ফেলেছিলাম গলা ভেজাতে। ব্যাস, হ্যাঁ, আর যাবে কোথায়? সেই যে গলা ভাঙলো তা 3 দিনেও ঠিক হলো না। এ কথা বলার পরে হ্যারমান বললেন, ওয়েল সুদীপ্ত, চলো এবার। রোদ ক্রমশ বাড়ছে, মরুভূমিতে লু প্রবাহিত হওয়ার আগে আমাদের গন্তব্যে পৌঁছানো দরকার। এমন তো দেখছো তো, এখন সবে মাত্র সকাল 9টা, আর তার মধ্যেই শহরের বাতাস কেমন গরম হতে শুরু করেছে। টু হট। আর মরুভূমির মধ্যে তো আরও গরম হবে। না, আর দেরি করে ঠিক হবে না। এসো, চলো। সুদীপ্ত কথা না বাড়িয়ে অনুসরণ করল হ্যারমানকে। পার্কিং লটেই রাখা বড় বড় খাঁচ কাটা চাকাওয়ালা একটা ল্যান্ড রোভার গাড়ির কাছে গিয়ে তার দরজা খুলে সুদীপ্ত ট্রলিটা গাড়ির পেছনের সিটে রেখে হ্যারমান বললেন, নাও সুদীপ্ত, এবার উঠে পড়ো। হ্যারমান নিজে এরপরে উঠে বসলেন চালকের আসনে, আর তার নির্দেশ পালন করে সুদীপ্ত উঠে বসল তার পাশের আসনে। গাড়ি চলতে শুরু করার পরে সুদীপ্ত তাকে প্রশ্ন করল, আপনি একা গাড়ি চালিয়ে আনলেন? এই 2 দিনের মধ্যে মরুভূমির পথ চিনে ফেললেন আপনি? না, ব্যাপারটা ঠিক তা নয় সুদীপ্ত। অ্যাকচুয়ালি আমার সামনে এই ড্যাশবোর্ডের গায়ে যে স্ক্রিনগুলো দেখছো, তার মধ্যে একটা আমাদের যাত্রাপথ নির্দেশ করবে। গন্তব্য আগাম সেট করে রাখতে হয় এর সফটওয়্যারে। গাড়ি তোমাকে তাহলে তোমার নির্দিষ্ট গন্তব্যে ঠিক পৌঁছে দেবে। হ্যাঁ, সাধারণত আমরা রাস্তা বলতে যা বুঝি
মরুভূমিতে তো অনেক জায়গায় নেই বললেই চলে। এখন এখন তোমার চোখের সামনে শুধু বালি আর বালি, বালির সমুদ্র। এক এক সময় মরু ঝড় এমন হয় যে সূর্য ঢেকে যায়, আর সেই অবস্থায় তুমি নর্থে না সাউথে এগোচ্ছ সেটা পর্যন্ত বুঝতে পারবে না। তা এখন এখন এই অত্যাধুনিক গাড়ির সফটওয়্যার প্রযুক্তি তোমার ভরসা। সে তোমাকে ঠিক তোমার ঠিকানায় পৌঁছে দেবে। এ কথা বলে হারম্যান গাড়ি নিয়ে এগোলেন এয়ারপোর্ট চত্বর ছেড়ে বাইরে যাওয়ার জন্য। 2 মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে পড়ল সুদীপ্তরা। শহরের রাস্তা বেশ ঝাঁচকচকে। দামি গাড়ি ছুটে চলেছে সারবদ্ধভাবে নিজেদের লেন ধরে। পথের দুধারে কাঁচে ঢাকা বহুতল শপিং মল, আকাশ ছোঁয়া নানান ধরনের বিল্ডিং। তার মাঝখান থেকে কোথাও কোথাও উঁকি দিচ্ছে সাবেক আরব স্থাপত্যে নির্মিত শ্বেতপাথরের তৈরি মসজিদ মিনার। ফুটপাতেও প্রচুর লোকজন যাওয়া আসা করছে। গাড়ি চালাতে চালাতে হারম্যান বললেন, তুমি হয়তো জানো যে 7টি মরু রাজ্য নিয়ে গড়ে উঠেছে এই আরব আমিরশাহী। তাদের সম্মিলিত রাজধানী হলো এই আবুধাবি, আর প্রধান বাণিজ্য নগরী হলো দুবাই। হ্যাঁ, বইতে পড়েছি। আবুধাবি আর দুবাই ছাড়া আরব এমিরেটসের আরও একটা রাজ্যের নাম আমি ক্রিকেট ভক্ত হিসেবে জানি, সেটা হলো শারজা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে সেখানে। বাকি 4টে রাজ্য হলো আজমান, আল ফুজাইরা, আল খাসাই এবং আল কাইওয়াইন। প্রত্যেক রাজ্যের শাসনকর্তা হলেন একজন আমির, তাই তাদের সম্মিলিত দেশের নাম আমির শাহী। আবুধাবির আমির রাষ্ট্রপ্রধান হলেও প্রত্যেক রাজ্যের আমিরকে স্বাধীন রাজতন্ত্রের প্রতিনিধি বলা যেতে পারে। নিজ রাজ্যে তাদের স্বাধীন আইন কানুন পরিচালিত হয়, বুঝতে পারলে? বাইরের লোকের চোখে এখানকার সব কিছুকে একই রকম মনে হলেও স্থান প্রভেদে বিভিন্ন আমির রাজ্যের আইন কানুন, সংস্কৃতি এ সমস্ত আলাদা আলাদা। এসবের মধ্যে নানা রকমের পার্থক্য আছে। কি বুঝলে? হারম্যানের কথা শুনে সুদীপ্ত বুঝতে পারল যে প্রত্যেকবারের মতোই হারম্যান কোনো নতুন জায়গায় আসার আগে যেমন সে জায়গা সম্পর্কে পড়াশুনো করে আসেন, তেমনি এ জায়গা সম্পর্কেও অনেক তথ্য সংগ্রহ করে এসেছেন। এ শহরে আগে কোনো দিন সুদীপ্ত আসেনি, তাই সে দুপাশ দেখতে দেখতে চলল। 8 ঘন্টা চলার পরে শহরের বাইরে এসে পড়ল গাড়ি। মসৃণ হাইওয়ে সোজা এগিয়েছে সামনের দিকে। পথের দুপাশে বাড়িঘরের সংখ্যা কম, উন্মুক্ত জমির পরিমাণই বেশি। সুদীপ্ত জানতে চাইল, আমাদের কত সময় লাগবে সেই মরুদ্যানে পৌঁছতে? ওই ধরো 3 থেকে 4 ঘন্টার মতো। আমরা সোজা পূর্ব দিকে যাব। হাইওয়ে ধরে ছুটতে শুরু করলো গাড়ি। গাড়ি স্পিড মিটারের কাঁটা মাঝে মাঝেই 100-র উপরে উঠে যাচ্ছে। জনবসতির চিহ্ন যেন ক্রমেই মুছে যাচ্ছে চারপাশ থেকে, আর মাটির রঙও যেন ক্রমশ সাদা বর্ণ ধারণ করছে। ঘণ্টাখানেক চলার পরে সুদীপ্তরা এমন এক জায়গায় এসে পৌঁছল যে তাদের সামনে শুধু বালি আর বালি। তার বুক চিরে এগিয়েছে পিচের রাস্তা। ইতিমধ্যে হারম্যানের সঙ্গে বেশ কয়েকটা মরু অঞ্চলের অভিযানে গেছে সুদীপ্ত, কিন্তু সেসব মরুভূমি অঞ্চলের সঙ্গে এই মরুভূমির পার্থক্য হল যে সেসব মরু অঞ্চলের মতো এখানকার বালির রং সোনালি বা হলদেটে নয়, ধপধপে সাদা, যেন কেউ একটা সাদা চাদর বিছিয়ে রেখেছে চারপাশে। মরুভূমিতে প্রবেশ করার পরে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী প্রাইভেট গাড়ির সংখ্যা কমে আসতে লাগলো। চোখে পড়তে লাগলো শুধু তেলের ট্যাঙ্কার অথবা খনন ইত্যাদি যান্ত্রিক কাজে নিয়োজিত ভারী গাড়ি।
তবে পথের পাশে নতুন একটা জিনিস চোখে পড়তে লাগলো। তা হলো ছোট ছোট উটের সারি বা কাফেলা। যেসব মানুষেরা উটগুলিতে বসে আছে তাদের পোশাকের মলিনতা দেখেই বোঝা যাচ্ছে তারা মরু অঞ্চলের গ্রামীণ মানুষ। হ্যারম্যান বললেন, মরুভূমির যত গভীরে যাবে সুদীপ্ত, তত দেখবে সেখানকার মানুষদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এই উট। শুধু পরিবহনের জন্য নয়, তারা উটের দুধ খায়, মাংস খায়, চামড়া দিয়ে তাঁবু, এমনকি পোশাকও বানায়। আবার মনোরঞ্জনের জন্য উটের দৌড়ও করানো হয়। এরকম কষ্টসহিষ্ণু উপকারী প্রাণী মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। হ্যাঁ। ঘণ্টা 2 পিচ রাস্তা ধরে চলার পরেই হঠাৎই রাস্তা শেষ হয়ে গেল। রাস্তার পাশে একটা বিরাট সাইনবোর্ড রয়েছে। ইংরাজিতে তাতে যা লেখা আছে তার মূল বক্তব্য হলো, আপনারা এবারে আল দাহির মরু অঞ্চলে প্রবেশ করতে চলেছেন। নির্দিষ্ট পথ মরুভূমির মধ্যে না থাকায় এই মরুভূমিতে প্রবেশ করতে হলে কোনো গাইড বা পথপ্রদর্শক থাকা প্রয়োজন, নইলে মরুভূমিতে পথ হারিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের অনুরোধ জানানো হচ্ছে তারা যেন মরু অঞ্চলে বসবাসকারী যাযাবর ও অন্যান্য উপজাতিদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। এছাড়া যারা মরুভূমিতে প্রবেশ করতে চলেছে তাদের সঙ্গে পর্যাপ্ত পানীয় জল ও খাদ্যদ্রব্য রাখার পরামর্শও লেখা রয়েছে সাইনবোর্ডে। যেখানে সাইনবোর্ডটা রয়েছে সেখানে একটা ছোট ঘরের মতো চেকপোস্ট রয়েছে, কয়েকটা উটও রয়েছে সেখানে। সুদীপ্তদের গাড়িটা ওই চেকপোস্ট থেকে বেরিয়ে এসে গাড়ির গতি রোধ করে সেখানে উপস্থিত হতেই আলকাল্লা পড়া কাঁধে অস্ত্রধারী 2 জন লোক জানতে চাইল তারা কোথায় যাচ্ছে, সঙ্গে গাইড আছে কি না। হ্যারম্যান জবাব দিলেন তাদের গন্তব্য হল আল হামাম মরুদ্যান। সেখান থেকেই তিনি সকালে আবুধাবিতে গেছিলেন, এখন ফিরছেন। মরুভূমির সরকারি রক্ষীরা এরপরে তাদের আর পথ আটকাল না। রাস্তাহীন আল দাহির মরুভূমিতে নেমে পড়ল সুদীপ্তদের ল্যান্ড রোভার। গাড়ি এবার নিজের পথ চিনে তাদের এগিয়ে নিয়ে যাবে। মরুভূমিতে প্রবেশ করার পরেই মাঝে মাঝে মানুষের যাওয়া আসার চিহ্নস্বরূপ কিছু গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছিল। তারপরে সেসবও মিলিয়ে গেল। চারপাশে শুধু দাগ চিহ্নহীন ধু বালু সমুদ্র, সূর্য ঠিক মাথার উপরে। সুদীপ্ত একবার কয়েক মুহূর্তর জন্য জানলার কাঁচটা নামাতেই গরম বাতাস প্রবেশ করল গাড়ির ভেতর। তাতে বাইরের তাপমাত্রা মোটামুটি অনুমান করতে পারল তারা। হ্যারম্যানের দৃষ্টি সামনের বালু মরুভূমির দিকে। নিশ্চুপভাবে গাড়ি চালাচ্ছেন তিনি। সুদীপ্ত একসময় বলল, আপনার বন্ধু মার্লিন ক্রো পৃথিবীতে এত জায়গা থাকতে এই মরুভূমির মধ্যে সম্পত্তি কিনতে গেলেন কেন? প্রশ্ন শুনে হ্যারম্যানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি বললেন, মাল্টিমিলিয়নিয়ার অ্যাক্টর, স্পোর্টসম্যান, এ সমস্ত সেলিব্রিটিদের নানান অদ্ভুত খেয়াল থাকে। তারা কেউ দ্বীপ কেনেন, কেউ অ্যান্টার্কটিকায় জমি কেনেন, আবার কেউ বা মরুদ্যান কেনেন। আসলে এগুলো তাদের কাছে এক ধরনের স্টেটাস সিম্বল। আমরা যেখানে যাচ্ছি সেটা শুধু মরুদ্যান নয়, তার একটা অন্য বিশেষত্ব আছে। তুমি সেখানে গেলেই ব্যাপারটা দেখতে পাবে। সুদীপ্ত এরপরে কথাটা বলেই ফেলল, আমার তো মনে হয় না যে নিছক ছুটি কাটাবার জন্য আপনি এখানে ছুটে এসেছেন। আসল ব্যাপারটা কি বলুন তো? আগে ওখানে চলোই না, তারপর ধীরে সুস্থে সব জানতে পারবে, বুঝতে পারলে? জাস্ট কিপ পেশেন্স। এগিয়ে চলল গাড়িটা। একসময় চারপাশে ছোট বড় বালির ঢিলা শুরু হলো। হ্যারম্যান বলল, এই যে টিলাগুলো দেখছো, এর সৃষ্টির কারণ হলো বালু ঝড়। ঢিলাগুলোর ঢালের সংকীর্ণ ফাঁক গলে দুলতে দুলতে এপাশ ওপাশ কাত হতে হতে এগিয়ে চলল ল্যান্ড রোভার।
একসময় সুদীপ্তর চোখে পড়ল একটা বালুস্তূপের ঢালের নিচে দাঁড়িয়ে আছে কয়েকজন উট চালক। হারম্যান সুদীপ্তকে বললেন, ওয়েল সুদীপ্ত, এখানে আমাদের গাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বাকি রাস্তাটা উটের পিঠে যেতে হবে, কারণ সামনে বেশ কয়েকটা বালিয়াড়ি আছে। তাদের ওই ঢালের বালিগুলো অত্যন্ত ঝুরঝুরে, গাড়ি সেখানে উঠতে গেলে উল্টে পড়ার সম্ভাবনা। হ্যাঁ, তবে উটের পিঠে পথ বেশি নয়, ওই মাইল 5 মতো হবে। কেমন তো, আসার সময় পথটা আমি উটের পিঠেই এসেছি। ক্রো সব বন্দোবস্ত করে রেখেছে। হ্যাঁ। লোকগুলোর কাছে থামল ল্যান্ড রোভারটা। জনাসাথেক উটবাহক, তাদের আপাত মস্তক আলখাল্লা আসকাফে মোড়া। হারম্যান আর সুদীপ্ত গাড়ি থেকে নেমে পড়লেন। বাইরে নামতেই গরমের হলকা টের পেল সুদীপ্ত। হারম্যান তার পোশাকের ভেতর থেকে একটা আরবি স্কার্ফ বের করে সেটা সুদীপ্তকে দিয়ে বলল, নাও, এই স্কার্ফটা নাও, এটা দিয়ে মুখ নাক সব ভালো করে ঢেকে নাও, নইলে কিন্তু ঝলসে যাবে। হ্যাঁ, নাও। হারম্যানের নির্দেশ মতোই কাজ করল সুদীপ্ত। উটচালকেরা সুদীপ্তর জন্যই অপেক্ষা করছিল। তারা গাড়ি থেকে নামতেই কয়েকজন লোক দুটো উটের লাগাম টানতে টানতে তাদের কাছে এনে মাটিতে বসালো। সুদীপ্ত ট্রলি ব্যাগটা গাড়ি থেকে নামিয়ে একটা উটের গায়ে দড়ি দিয়ে বাঁধল। কিছুক্ষণের মধ্যেই চালক সমেত দুটো উটের পিঠে উঠে বসলেন হারম্যান আর সুদীপ্ত। তাদের দুটো উট সঙ্গে আরও দুটো উট যাত্রা শুরু করল আল হামাম মরুদ্যানের উদ্দেশ্যে। চারপাশে শুধু বালির পাহাড়, মাথার উপরে গনগনে রোদ। সেই অনুচ্চ পাহাড়ের ঢাল বেয়ে কখনো ওপরে ওঠা, আবার কখনো নিচে নামা। এভাবে ঘণ্টাখানেক সময় চলার পরে একটা বালি স্তূপের মাথায় উঠে হারম্যান আঙুল তুলে সামনের দিকে তাকিয়ে দেখালেন, ইয়েস ইয়েস ইয়েস, ওই যে আমরা এসে গেছি। সুদীপ্ত বালিয়াড়ির মাথা থেকে তাকিয়ে দেখল মরুভূমির সামনেটা যত দূর চোখে যায় বরাবর সমতল, আর কিছু দূরে তার মধ্যে চোখে পড়ছে খেজুর কুঞ্জ, ওয়েসেস, মরুদ্যান। সুদীপ্ত ইতিমধ্যে হারম্যানের সঙ্গে বেশ কয়েকবার আফ্রিকা ও অন্য অঞ্চলের মরুভূমিতে গেলেও আগে কোনোদিন সে মরুদ্যানে যায়নি। তাই দূর থেকে জায়গাটা দেখেই বেশ পুলকিত বোধ করল সে। বালিয়াড়ির ঢাল বেয়ে নেমে উটের সারি সোজা এগোলো সেই মরুদ্যানের দিকে। ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো সেই খেজুর কুঞ্জ। তাদের গন্তব্য আল হামাম মরুদ্যানে পৌঁছে গেল সুদীপ্তরা। এই মরুদ্যান মাঝারি আকৃতির, 10-12টা খেজুর গাছ সেখানে দাঁড়িয়ে আছে। বিঘেখানেক মনে হয় জায়গাটার পরিধি, তবে তার চারপাশটা বেশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। উটের পিঠ থেকে মরুদ্যানের ভেতরে ইসলামিক স্থাপত্যে নির্মিত একটা বড় ছাদের অংশ সুদীপ্তর চোখে পড়ল, গম্বুজ আকৃতির ছাদ। প্রাচীরের গায়ে লোহার পাত বসানো কাঠের তৈরি বিশাল একটা গেট আছে। তার সামনে উটের পিঠ থেকে নামানো হলো হারম্যান আর সুদীপ্তকে। গেটের গায়ে একটা পকেট গেট আছে। বাইরে সুদীপ্তদের উপস্থিতি টের পেয়ে একটা লোক সেই গেট খুলে বাইরে উঁকি দিল। তারপরে হারম্যানকে দেখে তাদের ভেতরে আসার জন্য ইশারা করল। সেই পকেট গেট দিয়ে প্রথমে হারম্যান আর তার পেছনে পেছনে ট্রলি ব্যাগ হাতে সুদীপ্ত মরুদ্যানে পা রাখল। প্রাচীর ঘেরা জায়গাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা বড় পাথরের তৈরি বাড়ি। তার খেজুর গাছগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে বাড়িটাকে ঘিরে। ভেতরে ঢুকে দুপা এগোতেই একটা ছোট্ট ডোবার মতো জায়গা চোখে পড়ল সুদীপ্তর। তার চারপাশটা কাঁটা তারের ফেন্সিং দিয়ে ঘেরা। সেটা দেখিয়ে হারম্যান বলল, এই যে জলাশয়টা দেখছো সুদীপ্ত, একসময় এই জলাশয়ে স্নান করত পথিকরা, আর তাই এই মরুদ্যানের নাম আল হামাম, বা স্নানের জায়গা। বাড়িটা এখানে কে বানিয়েছিল?
সুদীপ্তকে নিয়ে সোজা বাড়ির দিকে এগোতে লাগলো হ্যারম্যান। বললেন, কোনো এক আরব শেখ প্রথমে প্রমোদ ভবন হিসেবে এই বাড়িটা এখানে বানিয়েছিলেন। বাড়িটার কাছাকাছি পৌঁছতে পৌঁছতেই হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল সুদীপ্ত। কাছেই একটা খেজুর গাছের নিচে একটা পাথরের তৈরি ঘরের মতো ছাদওয়ালা জায়গা। সেই ঘরের সামনের অংশটা দেওয়ালের পরিবর্তে জাল দিয়ে ঘেরা, আর তার মধ্যে পায়চারি করছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সুদীপ্তকে দাঁড়িয়ে পড়তে দেখে বাঘটাও দাঁড়িয়ে পড়ে সুদীপ্তর দিকে তাকিয়ে চাপা গড়গড় গর্জন করল, যেন সে বলল, সাবধান, ধনকুবের আমির বা আরব শেখেরা অনেকে বাঘ বা সিংহ পোষেন, তা সুদীপ্ত দেখেছে। চিতাবাঘকে দেখে সে বিস্মিতভাবে জানতে চাইল, এই বাঘটাও আপনার বন্ধুর সম্পত্তি নাকি? এরপরে তিনি সুদীপ্তকে নিয়ে প্রবেশ করলেন গম্বুজের মতো ছাদ আর সামনে বারান্দা ঘেরা সেই বাড়ির ভেতর। বাড়ির ভেতরটা কিন্তু আশ্চর্য রকমের ঠান্ডা। এই বাড়িটা যে মরুভূমির মধ্যে অবস্থান করছে তা বোঝাই যায় না। বাড়িটার মাথায় গম্বুজ থাকার জন্য গঠনগত কোনো কৌশলের কারণেই এই শীতলতা। হ্যারম্যান বারান্দার পাশে একটি ঘরে ঢুকলেন সুদীপ্তকে নিয়ে। মাঝারি আকৃতির ঘর, একটাই মাত্র জানলা। তার বাইরে কিছুটা তফাতে একটা খেজুর গাছের গুঁড়ি দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে পুরু কার্পেট, খাট, বিছানা, চেয়ার, টেবিল সবই আছে। এই ঘর সংলগ্ন একটা ছোট ঘর আছে, সেটা স্নানঘর। হ্যারম্যান সুদীপ্তকে বললেন, এইটা তোমার বেডরুম। বাথরুমে কাঠের পিপিতে জল ভরা আছে। হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, একটু পরই খাবার আসবে, যাও। এ যাবৎকাল সুদীপ্ত হ্যারম্যানের সঙ্গে যত অভিযানে গেছে তারা সাধারণত একটা রুম শেয়ারই করেছে। এতে তাদের আলাপ আলোচনার সুবিধা হয়। এবার তার জন্য আলাদা ব্যবস্থা দেখে সুদীপ্ত মৃদু বিস্মিত হয়ে বলল, আর আপনার থাকার ব্যবস্থা? আছে আছে আছে, তুমি চিন্তা করো না। ক্রোর সব দিকেই লক্ষ্য আছে, ও খুব ভালো বন্দোবস্ত রেখেছে। আমার ঘরটা হচ্ছে ক্রোর ঘরের পাশে ছোট একটা ঘরে। আসলে আসলে পুরনো সহপাঠীর সঙ্গে বেশ কয়েক দশক পর দেখা তো, তাই রাতে আড্ডা দেওয়ার জন্য ওর নিজের ঘরের পাশে আমার শোবার ব্যবস্থা করেছে। এই কথার পরে হ্যারম্যান বললেন, আচ্ছা, আমি এখন যাচ্ছি, কেমন তো? বিকেলে তোমার সঙ্গে ক্রোর পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, কেমন? হ্যারম্যান চলে যাবার পরে সুদীপ্ত স্নান সেরে নিল। কিছুক্ষণের মধ্যে একটা লোক খাবার দিয়ে গেল। গরম রুটি, কয়েক ধরনের সবজি আর মাংসের একটা পদ। লোকটাকে দেখে সুদীপ্তর মনে হলো যেন এই লোকটাই সদর দরজা খুলে দিয়েছিল। খাওয়া সেরে দরজা বন্ধ করে সুদীপ্ত শুয়ে পড়ল। সুদীপ্তর যখন ঘুম ভাঙল তখন বিকেল 5:30। বাইরের রোদের তেজ কিছুটা হলেও কমেছে। কিছুক্ষণের মধ্যেই দরজাতে টোকা পড়ল। সুদীপ্ত দরজা খুলল। কফি আর কুকিজ নিয়ে উপস্থিত হয়েছে সেই দুপুরে যে খাবার দিয়ে গিয়েছিল সেই লোকটা। তার পাগড়ির রং দেখে তাকে চিনতে পারল সুদীপ্ত। তবে লোকটার মুখের ঢাকাটা এখন খোলা। তার মুখ দেখে তাকে মাঝবয়সী একজন আরব বলেই মনে হলো সুদীপ্তর। ধীরে সুস্থে কফি পান করে পোশাক পরিবর্তন করতে করতেই 6টা বেজে গেল। আর এরপরেই হ্যারম্যান এসে হাজির হলেন। তার হাতে একটা প্যাকেট। সেটা তিনি সুদীপ্তর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নাও সুদীপ্ত, নাও, এই প্যাকেটের মধ্যে আরবি আলখাল্লা আর হেড স্কার্ফ আছে। হ্যাঁ, তোমার জন্য কিনেছি, পরো, আরাম পাবে। সুদীপ্ত পোশাকটা নিয়ে তাকে ধন্যবাদ জানানোর পরে হ্যারম্যান বললেন, নাও নাও, চলো এবার, ক্রো তোমার জন্য অপেক্ষা করছে, এসো।
পোশাকের প্যাকেটটা ঘরে রেখে হেরম্যানকে অনুসরণ করল সুদীপ্ত। বাড়ির বাইরে বেরিয়ে এলো তারা দুজন। বাইরে এখন দুপুরের মতো গরম বাতাসের হলকা আর নেই। কয়েক পা এগোতেই চিতাটার খাঁচাটার দিকে চোখ গেল তার। ভালো করে তার দিকে তাকিয়ে সুদীপ্ত দেখল বাঘটার গলাতে একটা কলারও পরানো আছে। অক্লান্তভাবে চিতাটা খাঁচার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পায়চারি করে চলেছে। খাঁচাটার পাশ কাটিয়ে আরেকটু এগোতেই বিপরীত দিকে একটা খেজুর গাছের নিচে টেবিলে চেয়ার পাতা হয়েছে। সেখানে বসে আছেন একজন লোক। তার পরনে অবশ্য জিন্স আর সাদা টি শার্ট, গায়ের চামড়ার রং সাদা। হেরম্যানের সঙ্গে সুদীপ্ত তার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা উঠে দাঁড়িয়ে সুদীপ্তর দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি ক্রো, এই মরুদ্যানে আপনাকে স্বাগত জানাই। সুদীপ্ত করমর্দন করার সময় দেখতে পেল লোকটার ডান হাতের বাহুতে বেশ বড় একটা সিংহের ট্যাটু আঁকা আছে। তার মুখের দিকে এবং করমর্দনের সময় ক্রোয়ের হাত স্পর্শ করে সুদীপ্ত অনুভব করল হয়তো লোকটা নিয়মিত শরীরচর্চাও করেন। লোকটা বেশ শক্ত সমর্থ বটে। তাকিয়ে মনে হলো লোকটার বয়স এই হেরম্যানের মতোই হবে। করমর্দনের পরে তার মুখোমুখি বসল সুদীপ্তরা। ক্রো বলল, আপনার এখানে থাকতে কোনো সমস্যা হবে না তো? সুদীপ্ত, হেডম্যানের সঙ্গে আমারও যাবার ইচ্ছে ছিল আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য। বাকি কর্মচারীদের আমি কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু আমার এখন একমাত্র কর্মচারী আব্দুল। এই বাড়িটার লোকজনের অভাবে এখন ফাঁকা, তাই ইচ্ছা থাকলেও মরুদ্যান ছেড়ে আপনাকে আনতে যাওয়া সম্ভব হলো না। না না, এখানে থাকতে আমার কোনো অসুবিধাই হবে না। নতুন জায়গা, বেশ ভালোই লাগবে। তাছাড়া হেরম্যান জানেন আমরা সব জায়গাতেই মানিয়ে নিতে পারি। হেরম্যানও হেসে ভাঙা গলায় বন্ধুর উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, পাহাড়, জঙ্গল, মরুভূমি, সমুদ্রের পাড়, কত বিচিত্র জায়গায় যে আমরা খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছি, তা জানলে তুমি অবাক হয়ে যাবে। জায়গা হিসাবে এই মরুদ্যানটাও কিন্তু মন্দ ছিল না। ছেড়ে যেতে হবে বলে আমার একটু খারাপই লাগছে। এই কথা বলে তিনি হেরম্যানকে প্রশ্ন করলেন, তোমার বন্ধুকে ব্যাপারটা জানিয়েছ কি? না, এখনো বলে ওঠা হয়নি। ক্রো এর পরে সুদীপ্তর দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা হলো এই মরুদ্যানটা আমি এক শেখের কাছে বিক্রি করে দিতে চলেছি। আসলে বয়স আর কাজের চাপ দুটোই বাড়ছে। অত দূর থেকে আমার পক্ষে এখানে আসাটাও একটু অসুবিধা হচ্ছে। আর বোঝেনি তো, বছরে অন্তত একবার দুবার সম্পত্তি না দেখতে এলে কর্মচারীরা মালিকের অবর্তমানে জায়গাটাকে নিজেদের স্বার্থে নানাভাবে ব্যবহার করে। এখানে আমার কিছু পোষ্যও আছে, তাদেরও ভালোভাবে যত্নের প্রয়োজন। দুষ্প্রাপ্য প্রাণী সব। তাই সব দিক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি এই মরুদ্যান এই দেশেরই একজনকে বিক্রি করে দেব। সাউথ আমেরিকার একটা দেশে একটা সবুজ পাহাড় দেখেছি, খুব সুন্দর জায়গা। আমার পক্ষে যাওয়া আসারও সুবিধা হবে সেখানে। ভাবছি ওই পাহাড়টাই কিনবো এবার অবসর সময় যাপনের জন্য। একটানা কথাগুলো বলে কিছুটা দূরে চিতাবাঘের খাঁচার দিকে চেয়ে রইলেন মার্লিন ক্রো। সুদীপ্ত মনে মনে তার কথা শুনে ভাবল, এসব মানুষের কত টাকা থাকলে তবে এরকম মরুদ্যান পাহাড় কিনতে পারেন। সুদীপ্ত এরপর চিতাটার খাঁচার দিকে তাকিয়ে ক্রোকে প্রশ্ন করল, আপনার তো একটি পোষ্যকে দেখতে পাচ্ছি, তা বাকিরা কোথায়? আজ অন্ধকার নামতে তো আর বেশি দেরি নেই, কাল সকালে আপনাকে তাদের দেখাবো। এই বলে হেরম্যানের দিকে তাকিয়ে একটু রহস্যপূর্ণ হাসলেন ক্রো। আর হেরম্যানের ঠোঁটের কোণেও যেন আবঝা হাসি ফুটে উঠল। তা দেখে সুদীপ্তর মনে হলো যে এখানে এমন কোনো একটা ব্যাপার আছে যা এই মুহূর্তে তার সামনে প্রকাশ করলেন না তারা। আব্দুল নামের লোকটা এসে টেবিলে লাল শরবতে ভর্তি দুটো বড় গ্লাস নামিয়ে রাখল। ক্রো একটা গ্লাস তুলে নিয়ে অন্য গ্লাসটা সুদীপ্তর দিকে দেখিয়ে বললেন, খেয়ে নিন, শরীর ঠান্ডা হবে। হেরম্যান ভয় আর তরমুজের রস মুখে দিচ্ছে না, আপনি নিন। সুদীপ্ত গ্লাসটা হাতে তুলল ঠিকই,
কিন্তু এই রস পান করে তারও যদি একই অবস্থা হয়, এই কথা ভেবে সে গ্লাসটা মুখে তোলার আগে একটু থমকে গেল। ব্যাপারটা অনুমান করে ক্রো সুদীপ্তকে আশ্বস্ত করে বলল, চুমুক দিন, ঠান্ডা হলেও শরবতটা কলা ভাঙার মতো ঠান্ডা নয়। তাছাড়া হেরম্যান প্রচণ্ড রোদে ঘোরার পরই বরফ দেওয়া তরমুজের শরবত পান করেছিল, তাই গলাটা অমন ভেঙে গেছে। আপনি খান নিশ্চিন্তে। ক্রোর কথা শোনার পরে সুদীপ্ত ধীরে ধীরে ক্রোয়ের মতোই তরমুজের শরবতে চুমুক দিতে লাগলো। মৃদু মন্দ মিষ্টি বাতাস বইছে মরুদ্যানে। তার বাইরে দূরে যে বালির টিলার মাথায় ওঠার পরেই আসার সময় হারম্যান সুদীপ্তকে প্রথম এই মরুদ্যানটা দেখিয়েছিলেন, ঠিক টিলাটার আড়ালে এবারে ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগলো। অপূর্ব সুন্দর মরুদৃশ্য। কয়েক মিনিট সেই দৃশ্যের দিকে তাকিয়ে নিশ্চুপভাবে বসে রইল সবাই। হঠাৎ একটা ঝনঝন ধাতব শব্দে সুদীপ্ত সূর্যাস্তের দিক থেকে চোখ সরিয়ে অন্য পাশে তাকালো। সে দেখল আব্দুল নামের লোকটা চিতাবাঘের গলার কলারের লোহার শিকল পরিয়ে তাকে খাঁচার বাইরে হাঁটাচ্ছে, অর্থাৎ চিতাটা পোষ মানা। মৌনতা ভঙ্গ করে ভাঙা গলাতেই হারম্যান এরপর তার বন্ধুকে প্রশ্ন করলেন, তাহলে আলবিন কাশেম কবে আসছেন? পরশু। আশা করি আর 3-4 দিনের মধ্যেই সব কাজ মিটিয়ে ফেলতে পারবো। সুদীপ্ত একটু ইতস্তত করে জানতে চাইল, আলবিন কাসেমকে? তিনি হলেন এদেশেরই এক আমিরের ভাইপো, প্রভূত সম্পত্তির মালিক। কেউ কেউ বলে তিনি নাকি ভবিষ্যতে আমির হবেন। এই সম্পত্তি তাঁকেই বিক্রি করার কথা হয়েছে। তিনি দেখতে আসছেন এই মরুদ্যান। ক্রো এ কথা বলার পরে হারম্যান নিজের গলাতে হাত বুলিয়ে বললেন, আমার গলাটা বিকেল থেকেই ব্যথাও করছে। শুধু গলাই ভাঙেনি, ইনফেকশনও হয়েছে মনে হচ্ছে। আমি ঘরে গিয়ে ওষুধ খাই, তোমরা বরং এখানে বসে গল্প করো, হ্যাঁ কেমন? এই বলে উঠে দাঁড়ালেন তিনি। সুদীপ্তর ইচ্ছা ছিল হারম্যানের সঙ্গে যায়, কিন্তু ক্রোকে একলা রেখে উঠে যাওয়াটা অবাস্তবতা, তাই সে বসে রইল। চেয়ার ছেড়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে গেলেন হারম্যান। তিনি চলে যাওয়ার পরে ক্রো সুদীপ্তকে প্রশ্ন করল, হেরম্যান আমার সম্পর্কে, এই মরুদ্যান সম্পর্কে আপনাকে কি জানিয়েছে বলুন তো? না না, তেমন কিছু নয়। আসলে আপনি একসময় জার্মানিতে পড়তে গেছিলেন, হারম্যানের সহপাঠী ছিলেন, আর এই মরুদ্যান আপনার সম্পত্তি। আর আপনি এখানে হেরম্যানকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই সব সামান্য কিছু কথা। সুদীপ্তর জবাব শুনে ক্রো আবারও প্রশ্ন করল, আপনি আমার কোনো সিনেমা দেখেছেন? মার্জনা করবেন, আসলে সিনেমা দেখা আমার খুব একটা বেশি হয় না, তবে এবার যখন আপনার সঙ্গে পরিচয় হলো তখন নিশ্চয়ই দেখব। এখানে ইন্টারনেট পরিষেবা প্রায় নেই বললেই চলে, নইলে দেখাবার চেষ্টা করতাম। এমনকি ফোনের লাইনও থাকে না। ফোন করতে হলে যেতে হয় মরুভূমির বাইরে শহরের দিকে। হেরম্যানও আপনাকে ফোন করতে সেখানেই গেছিল। ক্রোর আব্দুল নামের কর্মচারী চিতাবাঘটিকে মরুদ্যানের মধ্যে কিছুটা ঘুরিয়ে এনে আবার খাঁচায় ঢুকিয়ে দিল। সুদীপ্ত দেখল এরপরে লোকটা বাড়ির ভেতরে ঢুকে গেল। টিলার মাথার আড়ালে সূর্য ক্রমশ ঢুকে যাচ্ছে। ক্রো এরপরে তাকে নানান প্রশ্ন করতে লাগলেন ইন্ডিয়া সম্পর্কে। সূর্যাস্তের শোভা উপভোগ করতে করতে তার প্রশ্নের যথাসাধ্য উত্তর সুদীপ্ত দিতে লাগল। নানান কথাবার্তা বলতে বলতে সূর্য ডুবে গেল এক সময়। সুদীপ্তর ঘড়িতে ইতিমধ্যে 7টা বেজে গেছে। চারপাশের আলো যখন কমে আসতে লাগলো তখন ক্রো বললেন, চলুন এবার ওঠা যাক। ক্রোয়ের সঙ্গে সুদীপ্ত চেয়ার ছেড়ে উঠে এগোলো বাড়ির ভেতরে ঢোকার জন্য। ক্রো বলল, একটা সমস্যা হয়েছে। এখানে তো এমনি ইলেকট্রিসিটি নেই, তাই জেনারেটর দিয়ে কাজ চলতো। 2 দিন হলেও সেটা বিকল হওয়াতে তেলের বাতিতে আপনাকে কাজ চালিয়ে নিতে হবে। তবে গরম লাগবে না। মরু অঞ্চলের পরিবেশ দিনের বেলা যেমন দ্রুত গরম হয়ে ওঠে, তেমনি সূর্য ডোবার পরই শীতল হতে শুরু করে। বাড়ির ভেতরে ঢুকে সুদীপ্তকে তার ঘর পর্যন্ত এগিয়ে দিলেন ক্রো। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হলো
আব্দুল নামের সেই আরবি, তার হাতে তেলের বাতি। সুদীপ্তর ঘরের টেবিলে সে সেটা রাখল। তারপরে ক্রো আর তার কাজের লোক চলে গেল। তারা চলে যাবার পরে সুদীপ্তর মনে হলো হারম্যানের ঘরটা কোথায় তা জেনে নেওয়া দরকার। তার গলা ব্যথা কেমন আছে তা জানার প্রয়োজন। এতদিন পর তার সঙ্গে দেখা, একটু গল্পগুজব করে সন্ধ্যাটা কাটাতে পারলে ভালো হতো। আর এরপর সুদীপ্তর মনে হলো হারম্যান হয়তো নিজেই আসবেন তার সঙ্গে দেখা করতে। তাই সে প্রতীক্ষা করতে লাগলো তার জন্য। বাইরের পৃথিবী প্রথমে ডুবে গেল গাঢ় অন্ধকারে, তারপরে আবার ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো আকাশে। হারম্যান যখন সুদীপ্তর ঘরে উপস্থিত হলেন তখন রাত 8টা। তাকে দেখে সুদীপ্ত উৎফুল্লভাবে চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করল, জানা থাকলে আমি নিজেই সেখানে চলে যেতাম। কতদিন সামনাসামনি প্রাণ খুলে কথা বলিনি আপনার সঙ্গে। আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তা আপনার ঘরটা কোথায়? ওই তো ডান দিকের অলিন্দ দিয়ে এগুলি ক্রোয়ের ঘরের গায়েই আমার ঘর, বেশি দূরে নয়। বসুন বসুন, গল্প করা যাক। কত রাত আমরা তাঁবু বা খোলা আকাশের নিচে বসে সারা রাত গল্প করে কাটিয়েছি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে, কিন্তু আমার গলার যা অবস্থা তাতে কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু মনে করো না। আজ আর আমি তোমাকে সঙ্গ দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তবে কাল আমি তোমাকে একটা ভালো জিনিস দেখাবো। হ্যাঁ, ভেরি সরি, আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। কথা বললে ব্যথা বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কিছু মনে করো না কিন্তু, কেমন? হারম্যান এরপরে সুদীপ্তর উদ্দেশ্যে গুড নাইট জানিয়ে বাইরে বেরিয়ে গিয়েও চৌকাঠের সামনে থেমে গেলেন। তারপরে সুদীপ্তকে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, একটা কথা সুদীপ্ত, রাতে বাড়ির বাইরে বলেও বেরিও না কিন্তু, কেমন? রাতে চিতাবাঘটাকে ওরা ছেড়ে দেয়। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত চিতাবাঘটা ছাড়াই থাকে। আসলে ওকে দিয়ে ওই ওয়াচডগের কাজ করানো হয় আর কি। সো ভেরি কেয়ারফুল, বলেও রাতে বাড়ির বাইরে বেরিও না। হ্যাঁ, এই কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। হারম্যান চলে যাবার পরে নানান কথা ভাবতে ভাবতে সুদীপ্ত আরও 1 ঘন্টা সময় কাটিয়ে দিল। রাত 9টার কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল আব্দুল। তন্দুরি রুটির মতো দেখতে এক ধরনের রুটি আর মাংসের ঝোল। খাওয়া সেরে ঘরে রাখা পাথরের আরবি কুঁয়ো থেকে জল খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল সুদীপ্ত। আর এর কিছুক্ষণের মধ্যেই বাড়ির পেছন দিক থেকে প্রথমে একটি শিয়াল জাতীয় কোনো প্রাণী ডেকে উঠল। তারপরে ধীরে ধীরে আরো নানা ধরনের অস্পষ্ট আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সুদীপ্ত অনুমান করল এসব ক্রোর পোষ্যদেরই শব্দ হবে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা জেগে উঠতে শুরু করেছে। পরদিন নিশ্চয়ই তাদের দেখার সৌভাগ্য হবে সুদীপ্তর। আফ্রিকা এবং অন্যান্য নানান অঞ্চলে আশ্চর্য প্রাণী বা ক্রিপ্টিডের সন্ধানে বহু অভিযানে গিয়ে সারা রাত নানান বন্যপ্রাণীর শব্দ শোনার অভিজ্ঞতা সুদীপ্তর আছে। কাজেই এসব শব্দ প্রাথমিক অবস্থায় তার ঘুমের ব্যাঘাত ঘটালো না। সে শব্দ শুনতে শুনতে হারম্যানের সঙ্গে আর অভিযানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সুদীপ্ত। কিন্তু মাঝরাতে একটা শব্দে হঠাৎই ঘুম ভেঙে গেল সুদীপ্তর। তার মনে হলো বাঘ বা সিংহ এ ধরনের কোনো প্রাণী যেন কোথাও গর্জন করে। বিছানাতে উঠে বসল সে। জানলার বাইরে চাঁদের আলোতে খেজুর গাছের গুঁড়িটা সমেত বেশ কিছুটা মরুদ্যানের অংশ দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে সুদীপ্ত দ্বিতীয়বার শব্দটা শোনার প্রতীক্ষা করতে লাগলো। পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াবার সুবাদে হারম্যানের মতোই বাঘ, সিংহ
লেপার্ড, চিতা ইত্যাদি প্রাণীর গর্জন আলাদাভাবে চিনতে পারে সুদীপ্ত। দ্বিতীয়বার শব্দটা ভালো করে শুনলেই সুদীপ্ত বুঝতে পারবে কোন প্রাণীর গর্জন সেটা। কিন্তু সুদীপ্তর কিছুক্ষণ জেগে থাকা সত্ত্বেও দ্বিতীয়বার সে গর্জন শুনতে পেল না। তবে সে দেখতে পেল কিছু দূর থেকে টহলদার চিতা বাঘটা তার ঘরের দিকে এগিয়ে আসছে। বাঘটা এসে দাঁড়ালো সুদীপ্তর জানলার পাশে খেজুর গাছটার গায়ে। জানলার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল প্রাণীটা। বেশ বড় পূর্ণবয়স্ক চিতাবাঘ। তবে সুদীপ্তর ভয়ের কিছু নেই। বেশ বড় মোটা লোহার গারদ বসানো আছে জানলাতে, তা ভেঙে ভেতরে ঢোকা বাঘটার পক্ষে অসম্ভব। জানলার দিকে দেখবার পর বাঘটা কয়েকবার পা ঘষল খেজুর গাছের গুড়িতে, তারপরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই দিকে। সুদীপ্ত এবার একটু ঘুমিয়ে পড়ল। বাকি রাতটা নিরুপদ্রবেই ঘুমিয়ে কাটালো সুদীপ্ত। সকাল 6:30 নাগাদ ঘুম ভাঙল তার। ঘুম ভাঙার পরেই তার প্রথমেই মনে পড়ল হ্যারম্যানের কথা। তিনি কেমন আছেন কে জানে। সুদীপ্ত বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেবার পরেই 7টা নাগাদ একই সঙ্গে চা আর প্রাতরাশ নিয়ে হাজির হলো আব্দুল। মজার ব্যাপার, তার সঙ্গে গরম চা যেমন আছে তেমনি আছে ঠান্ডা তরমুজের শরবত। এছাড়া রুটি, মাখন, আঙুর, খেজুর নানাবিধ খাবার আছে প্রাতরাশে। তা দেখে সুদীপ্ত অনুমান করল সম্ভবত ভারী প্রাতরাশি গ্রহণ এখানকার রীতি। সুদীপ্ত আব্দুলকে প্রশ্ন করল, হেরম্যান ঘুম থেকে উঠেছেন? শুনে আব্দুল নামের আরবি লোকটি এমনভাবে ঘাড় নাড়ল যে তার অর্থ হ্যাঁ বা না দুটোই হতে পারে। সুদীপ্তর হঠাৎ মনে পড়ে গেল গত রাতে ঘুমের ঘোরে শোনা অদ্ভুত শব্দটার কথা। আব্দুল চলে যাবার পরে ধীরে সুস্থে প্রাতরাশ শেষ করতে করতে ভাবল, কিসের গর্জন ছিল ওটা? নাকি ঘুমের ঘোরে সে চিতাবাঘের ডাকি শুনেছিল? প্রাতরাশ সঙ্গে করার পরেই সুদীপ্ত হ্যারম্যানের দেওয়া আরবি আলখাল্লাটা পরে নিল, মাথায় স্কার্ফটাও জড়িয়ে নিল। এরপরে সে হ্যারম্যানের খোঁজে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে যাচ্ছিল। সেই সময় হ্যারম্যান স্বয়ং এসে হাজির হলেন। সুদীপ্ত তাকে গুড মর্নিং জানিয়ে প্রশ্ন করল, আপনার গলার অবস্থা কেমন? না সুদীপ্ত, খুব একটা ভালো নয়। এই ব্যথাটা কখনো বাড়ছে আর কখনো থাকছে না, জাস্ট ফ্ল্যাকচুয়েটিং। এই যেমন ধরো এখন ব্যথাটা নেই। এ কথা বলে হ্যারম্যান প্রশ্ন করলেন, তা তোমার রাতে ঘুম কেমন হলো? ভালোই, তবে মাঝরাতে কোনো একটা প্রাণীর গর্জন শুনে ঘুমটা ভেঙে গেল। ওটা কার ডাক বলুন তো? অনেকটা যেন বাঘ বা সিংহের গর্জনের মতো বলে মনে হলো। হ্যারম্যানের ঠোঁটের কোণে একটা কৌতুকপূর্ণ হাসি ফুটে উঠল। সুদীপ্তর প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বললেন, চলো এবার ক্রো তোমাকে তার পোষ্যদের দেখাবে বলে অপেক্ষা করছে, চলো। হ্যারম্যানের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এসে সুদীপ্ত দেখল ক্রো দাঁড়িয়ে আছে। তবে আজ তার পরনে শর্টস টি শার্টের পরিবর্তে আরবি আলখাল্লা। সুদীপ্তর সঙ্গে তিনি প্রাতকালীন সম্ভাষণ বিনিময় করার পর বললেন, এ পোশাকে আপনাকেও কিন্তু আরবদের মতোই দেখাচ্ছে। চলুন এবার আপনাকে আমি আমার ছোট্ট মরু চিড়িয়াখানাটা দেখাই। আসুন আসুন। ক্রো আর হ্যারম্যানের পেছনে পেছনে বাড়িটাকে বের করে গিয়ে বাড়ির পেছনের অংশে উপস্থিত হলো সুদীপ্ত। প্রথমে একটা রেলিং ঘেরা ওপেন এনক্লোজার, তার উপরে আবার পাথরের তৈরি বড় বড় ঘর দাঁড়িয়ে আছে প্রাচীর ঘেঁষে। কিছু দূরে একটা এনক্লোজারের মধ্যে লম্বা শিংওয়ালা দুটো প্রাণীকে দেখতে পেল সুদীপ্ত। সেদিকে হাঁটতে হাঁটতে ক্রো প্রথমে সুদীপ্তকে বললেন, আমার সংগ্রহে যেসব পশু পাখি আছে এরা সবাই মরু রাজ্যের প্রাণী। মরুভূমির গভীরে থাকা নানান উপজাতি শিকারী বেদুইনদের কাছ থেকে আমি এদের সংগ্রহ করেছি। হেরম্যান, তুমি তোমার বন্ধুকে প্রাণীগুলির ব্যাপারে বুঝিয়ে দাও। হাজার হোক তুমি প্রাণী বিশেষজ্ঞ, আমার চাইতে তুমি এ ব্যাপারে ভালো বোঝাতে পারবে।
এ কথার জবাবে হ্যারম্যান মৃদু হেসে বললেন, সুদীপ তো বহু প্রাণী চেনে, আমার সঙ্গে ক্রিপ্টিডের খোঁজে অনেক অভিযানে সাক্ষী থেকেছে ও। কি সুদীপ তো? হ্যাঁ, এই কথা বলার পরে ওপেন এনক্লোজার বা উন্মুক্ত খাঁচাটার সামনে গিয়ে দাঁড়ালো তারা। বিশাল আকারের দুটো অ্যান্টিলোপ ঘুরে বেড়াচ্ছে সেখানে। মাথার প্রায় 4 ফুট লম্বা তীক্ষ্ণ শিং, সাদা গাত্রবর্ণ। হরিণ জাতের প্রাণী হলেও হরিণের সঙ্গে এই অ্যান্টিলোপদের বিশেষ একটি ব্যাপারে পার্থক্য থাকে। হরিণের শিং শাখা প্রশাখা যুক্ত হয়, কিন্তু অ্যান্টিলোপের শিংয়ের শাখা প্রশাখা থাকে না। তাদের দুটো শিং এমনভাবে সমান্তরালভাবে মাথায় বসানো থাকে যে পাশ থেকে দেখলে মনে হবে প্রাণীটির মনে হয় একটি মাত্র শিং। যে কারণে অনেকে এ প্রাণীকে রূপকথার প্রাণী ইউনিকর্ন বলেও ভেবে থাকে। এ প্রাণী ইতিপূর্বে আফ্রিকাতে দেখেছে সুদীপ্ত। এনক্লোজারের বাইরে দাঁড়িয়ে হ্যারম্যান সুদীপ্তকে প্রশ্ন করল, ওয়েল সুদীপ্ত, এটা কি প্রাণী বলো তো? ওরেক্স বা অরিবেক্স অ্যান্টিলোপ। ওই সমান্তরাল শিং দুটোর জন্য দূর থেকে দেখলে অনেক সময় যাদের একশৃঙ্গী ইউনিকর্ন বলে মনে হয়, আর যার সন্ধানে আপনি একবার আফ্রিকার মরুভূমিতে অভিযান চালিয়েছিলেন। কথাটা শুনে হ্যারম্যান সুদীপ্তর পিঠ চাপড়ে দিয়ে বললেন, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে ওদের সম্পর্কে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ওরেক্স অ্যান্টিলোপ যে শুধু এই ইউনাইটেড আরব এমিরেটাসের জাতীয় প্রাণী তাই নয়, হ্যাঁ, একই সঙ্গে জর্ডান, ওমান, বাহরিন, কাতারেরও জাতীয় প্রাণী। 5টা দেশের জাতীয় প্রাণী হবার সৌভাগ্য অর্জন করেছে এই ওরেক্স। সুদীপ্তকে নিয়ে হ্যারম্যান আর ক্রো এরপরে এগোলেন সার সার পাথরের ঘরগুলোর দিকে। সেই ঘরগুলোর সামনের অংশটা জাল দিয়ে ঘেরা। প্রথম ঘরটার মধ্যে শাখা প্রশাখা যুক্ত একটি মরা গাছের গুঁড়ি। তার ডালে বসে আছে বিশাল আকৃতি দুটো ঈগল জাতীয় পাখি। তাদের সবল পায়ে তীক্ষ্ণ বাঁকানো নখ এবং বড় বাঁকানো দৃষ্টি। হ্যারম্যান বললেন, এরা হলো ঈগল বাজ। ঈগলের মতো বিশাল আকৃতির বলে এদেরকে বলা হয় ঈগল বাজ। মরুভূমির গভীরে বসবাসকারী কিছু উপজাতির মানুষরা এই বাজগুলোকে পোষ মানিয়ে এদের দিয়ে অন্য পাখি, খরগোশ এই সমস্ত শিকার করে। ঈগলের পরের ঘরটাতে রয়েছে বেশ খানিকটা খ্যাঁক শিয়াল। মরুভূমির নানান অংশে এদের দেখতে পাওয়া যায়। মাংসাশী প্রাণী হলেও এদের সর্বভুক বলা যেতে পারে। খাদ্যের লোভে এরা মরুভূমির গ্রামগুলোর কাছাকাছি ঘুরে বেড়ায়। সুদীপ্ত বুঝতে পারল গত রাতে ঘুমোতে যাওয়ার আগে এদেরই ডাক শুনেছিল সে। হ্যারম্যান আর ক্রোর সঙ্গে একের পর এক খাঁচা দেখতে লাগলো। তাদের কোনোটাতে রয়েছে মরুভূমির বিশালাকৃতি বেড়াল, কোথাও বা হায়না, কোথাও বেবুন। সুদীপ্তরা বেবুনের খাঁচাটার পাশ দিয়ে যাওয়ার সময় খাঁচার ভেতরে থাকা গোটা চারেক বেবুন উত্তেজিত হয়ে চিৎকার শুরু করল। সুদীপ্তকে হ্যারম্যানের একবারই বলেছিলেন যে সিংহ আর বেবুন নাকি চিরশত্রু। সিংহ যেমন বেবুন মারে, তেমনি বেবুন সুযোগ পেলেই সিংহের বাচ্চাকে মেরে ফেলে। ক্রো বললেন তিনি মরুদ্যানটা 10 বছর আগে কিনেছেন। তারপরে ধীরে ধীরে তিনি এই প্রাণীগুলিকে এখান থেকে সংগ্রহ করেন। একমাত্র চিতাবাঘই নাকি তিনি হলিউডের সিনেমাতে পশু পাখি সরবরাহকারী ব্যবসায়ীর কাছ থেকে কিনে এখানে নিয়ে এসেছিলেন। সার সার খাঁচাগুলো দেখা শেষ হওয়ার পরে সুদীপ্ত জানতে চাইল, ওই শেখ কি পশু পাখিগুলোও কিনবেন? এই মরুদ্যান কিনতে চাওয়ার পিছনে শেখের আকর্ষণের কেন্দ্রবিন্দু আমার সংগ্রহে থাকা বিশেষ একটি দুষ্প্রাপ্য প্রাণী। সুদীপ্ত কথাটা শুনে প্রশ্ন করতে যাচ্ছিল, কি সেটা? কিন্তু তার আগেই হ্যারম্যান বললেন, চলো
এবার তাকে দেখবে। ওই প্রাণীটাকে দেখার জন্যই তো আমি এখানে ছুটে এসেছি। কামান, চলো। এই বলে তিনি খাঁচাগুলোর বিপরীত দিকে বাড়ি সংলগ্ন পাথরের তৈরি ঘর আঙুল তুলে দেখালেন। সে ঘরের সামনেটা চামড়ার পর্দা দিয়ে ঢাকা। সুদীপ্ত আগেই অনুমান করেছিল যে এমন একটা কোনো প্রাণীর জন্যই হারম্যান ছুটে এসেছেন এই আরব মুলুকে। উৎসাহ ভরে হারম্যানদের সঙ্গে সুদীপ্ত এগোলো সেই ঘরের দিকে। সে ঘরের কাছাকাছি পৌঁছে সুদীপ্ত বুঝতে পারল যে সেটাও আসলে একটা খাঁচা। তবে রোদ যাতে সরাসরি এই খাঁচার ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য খাঁচার সামনের অংশটা চামড়ার আচ্ছাদন দিয়ে ঢাকা। খাঁচাটার কাছে যেতেই একটা জান্তব গন্ধ নাকে এলো সুদীপ্তর। বাঘসিংহের খাঁচায় এলে যেরকম গন্ধ পাওয়া যায় ঠিক সেরকম। খাঁচার একদম সামনে উপস্থিত হওয়ার পরেই ক্রো একটা দড়ি টেনে সামনের পর্দাটা একপাশে সরিয়ে দিলেন। মোটা লোহার গারদের ওপর শক্ত লোহার জালের উপরে বিরাট ঘরের একটা কোণ বিশালাকৃতি প্রাণীটিকে শুয়ে থাকতে দেখল সুদীপ্ত। একটা সিংহ। সূর্যের আলো চোখে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো প্রাণীটা। আর এরপরেই তাকে দেখে অবাক হয়ে গেল সুদীপ্ত। ইতিপূর্বে আফ্রিকা অভিযানে গিয়ে বহু সিংহ দেখেছে সুদীপ্ত, কিন্তু এই সিংহ কলেবরে তাদের প্রায় দ্বিগুণ। এত বড় সিংহ ইতিপূর্বে কোনো দিন দেখেনি তারা। সব থেকে বড় কথা, সিংহটার কেশর বা গায়ের লোম কালো, ধূসর, বাদামি বা ঈষৎ হলদেতে বর্ণের নয়, সেসব কিছুই সোনার রঙের, বাঘের গায়ের মতোই উজ্জ্বল হলুদ বর্ণের। কেন সোনার সিংহ? প্রাণীটা নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। প্রাণীটিকে দেখবার পরে বিস্মিত সুদীপ্ত তাকালো হারম্যানের দিকে। হারম্যান বললেন, দেখো সুদীপ্ত, দিস ইজ সান লায়ন। আরব দেশের বহু পৌরাণিক গল্প কাহিনীতে এর উল্লেখ আছে। সূর্য দেবতার বাহন রূপে বালির গভীরে নাকি বাস করে এরা। কিছু মানুষ শুধু কোনো সময় এদের দূর থেকে দেখেছে বলে কোনো সময় দাবি করেছে। হ্যাঁ, তবে পণ্ডিত জীববিজ্ঞানীরা কোনোদিন এই সূর্য সিংহের অস্তিত্বের কথা স্বীকার করেননি। তারা এতকাল এই প্রাণীটিকে অশিক্ষিত আরব বেদুইনদের মন গড়া গল্প ভেবে এসেছেন। হ্যাঁ, মন গড়া গল্প। হ্যাঁ, কোনো কাহিনীতে অবশ্য একে সোনার সিংহ বলা হয়েছে। সান লায়ন। তার মানে তো এই সূর্য সিংহ একটা ক্রিপ্টিড। ইয়েস, অবশ্যই ক্রিপ্টিড, যাদের খোঁজে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াই। প্রাণীটাকে দেখে চোখ সার্থক হলো আমার। বাহ, অপূর্ব। সান লায়ন নিছক গল্প গাঁথার প্রাণী নয়। আমার চোখ সার্থক হলো। প্রাণীটা এরপরে গা ঝাড়া দিল। কিছু লোম বাতাসে উড়ল। সুদীপ্তর তা দেখে মনে হলো যেন লোম নয়, এক মুঠো স্বর্ণ রেণু যেন বাতাসে ছড়িয়ে পড়ল প্রাণীটার গা থেকে। এমনই তার রঙের ঔজ্জ্বল্য। মুগ্ধ দৃষ্টিতে বিশালাকৃতি সেই সোনালী সিংহের দিকে তাকিয়ে সুদীপ্ত তার পাশে দাঁড়ানো ক্রোকে জিজ্ঞাসা করল, ওকে আপনি কোথা থেকে কিনলেন? কিনিনি, ওকে আমি অদ্ভুতভাবে পেয়েছি। এরপরে একটু চুপ করে থেকে তিনি বললেন, ঘটনাটা আমি তবে আপনাকে বলি। তখন মাত্র কয়েক বছর হলো আমি এই মরুদ্যানটা কিনেছি। নতুন সম্পত্তির প্রতি আগ্রহের কারণে সময় পেলেই পৃথিবীর অন্য প্রান্ত থেকে এখানে ছুটে আসি আমি। আব্দুল হলো আমার সব থেকে পুরনো কর্মচারী। প্রচণ্ড গরমের জন্য এখানে তো দিনের বেলা বাইরে বেরোনো যায় না। তার উপর এখনও এখানকার পরিবেশের সঙ্গে আমি পুরোপুরি খাপ খাইয়ে উঠতে পারিনি। তাই দিনের বেলা আমি বাড়ির ভেতরেই থাকতাম।
তবে বিকেল হলেই আমি আব্দুলকে নিয়ে উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে বেড়াতে যেতাম। তেমনই এক বিকেলে দুজনে বেরিয়েছি। কয়েক ঘন্টা ঘুরতে ঘুরতে মরুদ্যান থেকে বেশ অনেকটা দূরে আরও গভীর মরুভূমির মধ্যে পৌঁছে গেছি। সূর্য যখন প্রায় ডুবতে যাচ্ছিল তখন আমরা উটের মুখ ঘোরাতে যাচ্ছিলাম ফেরার জন্য। ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম কাছেই একটা বালির টিলার নিচে পড়ে আছে একটা লোক। সে মরুভূমিতে পথভ্রষ্ট কোনো লোক হবে বলে মনে করে তাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে গিয়ে উট থেকে নামলাম আমরা। কঙ্কালসার লোকটার চামড়া সূর্যের তাপে পুড়ে গেলেও সে যে একজন শ্বেতাঙ্গ তা বুঝতে অসুবিধা হলো না আমাদের। তার পরনের পোশাক আর শরীরের অবস্থা দেখে লোকটা যে বহুদিন যাবৎ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে তা বুঝতে পারলাম। ক্যানভাসের একটা বড় থলে পড়েছিল তার পাশে। লোকটার চোখ বন্ধ থাকলেও তার বুকটা তখনও ক্ষীণভাবে উঠানামা করছিল। আমি তার কাঁধ ধরে ঝাঁকাতেই সে ঘোলাটে চোখ মেলে তাকালো। আমি প্রশ্ন করলাম, তুমি কে? এই মরুভূমিতে কেন এসেছিলে? আমি ইউরোপীয়, আরব মরুভূমিতে সোনা খুঁজতে এসেছিলাম। সোনা খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, ওই থলের মধ্যে আছে। এ কথা বলার পরই সে জড়ানো গলায় বলল, দোহাই তোমাদের, আমাকে একটু জল দাও, একটু জল। সোনা নিয়ে নাও, কিন্তু জল দাও আমাকে। আমার সঙ্গে জলের বোতল ছিল। আমি জলের বোতল বার করে জল ঢেলে দিলাম লোকটার মুখে। আমি ভেবেছিলাম লোকটা জল পান করে একটু সুস্থ হবে, কিন্তু ঘটনাটা উল্টো ঘটল। বহুদিন পর জল পান করার পর লোকটার শরীরটা হঠাৎ মুচড়ে উঠে স্থির হয়ে গেল। মারা গেল লোকটা। তার পোশাক হাতড়ে কোনো রকম পরিচয় জ্ঞাপক তথ্য পাওয়া গেল না। তারপর তার সেই থলেটা খুললাম আমরা। থলের ভিতর কি পাওয়া গেল জানেন? না, সোনা নয়, একটা মুমূর্ষু সিংহ শাবক। তখন এ বাড়িতে চিড়িয়াখানার জন্য দু একটা পশু পাখি আনা শুরু হয়েছে। আব্দুল ভাই বলল, চলুন এটাকে আমরা মরুদ্যানে নিয়ে গিয়ে বাঁচাবার চেষ্টা করি। এরপর সেই অপরিচিত লোকটাকে বালির স্তূপের মধ্যে কবর দিয়ে শাবকটাকে এখানে নিয়ে এলাম আমরা। ক্রো এ পর্যন্ত বলার পরেই বাইরের রোদ বা খাঁচার সামনে সুদীপ্তদের উপস্থিতির কারণেই সম্ভবত বিরক্তি বোধ করে চাপা গর্জন করে উঠল প্রাণীটা। সিংহের গর্জনের মতো শোনালেও সিংহের গর্জনের সঙ্গে যেন মৃদু ফারাক আছে এই প্রাণীটির গর্জনের। প্রাণীটার ডাক ছাড়লেই হারম্যান বলল, ওকে বিরক্ত করা ঠিক নয়। চলো চলো চলো, আমরা বরং ঘরের দিকে ফিরতে ফিরতে কথা বলি। হ্যাঁ, এসো। ক্রো পর্দা দিয়ে আবার ঢেকে দিলেন খাঁচার সামনেটা। তারপরে ফেরবার পথ ধরে বলতে শুরু করলেন, বেঁচে গেল প্রাণীটা। শুধু বাঁচাই নয়, দিনে দিনে বেড়ে চলল প্রাণীটা, আর তার গায়ের রঙের উজ্জ্বলতাও বাড়তে শুরু করলো। কয়েক বছরের মধ্যে আমি বুঝতে পারলাম যাকে আমি পেয়েছি সে সাধারণ কোনো সিংহ নয়। তবে বাইরের লোকের কাছে আমি আমার সিংহের ব্যাপারটা জানাইনি। মরুদ্যানটা আমার পশু পাখি সমেত বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেবার পর আমি কিছুদিন আগে হেডম্যানকে প্রাণীটার ছবি ও বর্ণনা পাঠাই। হেডম্যান তখনই মোটামুটি আমাকে বলে দিয়েছিল প্রাণীটার পরিচয়। তারপর আমার আমন্ত্রণে এখানে আসার পর প্রাণীটাকে দেখে একদম নিশ্চিত হয়েছে যে এটা সত্যি আরব রূপকথায় বর্ণিত সেই সান লায়ন বলে। বন্ধুর এ কথা বলা শেষ হবার পরে হারম্যান মাথা নেড়ে সমর্থন জানালেন তাকে। ক্রোর পুরো কথা শোনার পরে সুদীপ্ত তার উদ্দেশ্যে বলল, সেই শ্বেতাঙ্গের থলেতে সোনা না থাকলেও সোনার থেকেও দামি জিনিস পেয়েছিলেন আপনি। ইয়েস, সোনার থেকেও দামি এই সোনার সিংহ। সারা পৃথিবীর কোনো চিড়িয়াখানাতে এই সোনার সিংহ নেই। এই প্রাণীটিকে আপনি ইউরোপ আমেরিকার কোনো চিড়িয়াখানাতে না দিয়ে আরব শেখের হাতে তুলে দিচ্ছেন, তা তিনি কি বেশি দাম দেবেন বলে? এইসব আরব শেখেরা ইউরোপ আমেরিকার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বা মালিকদের থেকে বেশি ধনী।
প্রাণীটা পছন্দ হলে সম্ভবত শেখ বিন কাসেম ইউরোপ আমেরিকার থেকেও বেশি দামে প্রাণীটা কিনবেন। তবে প্রাণীটা তাকে বিক্রি করতে চাওয়ার প্রধান কারণ কিন্তু এইটা নয়। হেরম্যান বলল, তীব্র গরম বা তীব্র শীতের দেশের প্রাণীকে যত ভালো করে রাখার চেষ্টা করা হোক না কেন, তারা বেশি দিন বাঁচে না স্থান পরিবর্তন হলে। আমি চাই না এই দুষ্প্রাপ্য মরু সিংহের কোনো ক্ষতি হোক, তাই শেখের কাছে এই প্রাণীটা বিক্রি করতে পারলে ভালো হয়। সুদীপ্তর বেশ ভালো লাগলো ক্রোলের ভাবনা শুনে। প্রাণীটা সুরক্ষাই সবার আগে প্রয়োজন। বাড়ির সামনের দিকে ফিরে এলো তারা। সবেমাত্র সকাল 8টা বেজেছে। এর মধ্যেই সূর্যের কি তেজ! বাড়ির বারান্দায় উঠে আসার পরে একপাশে রাখা চেয়ার দেখিয়ে ক্রো বলল, তোমরা এখানে বসে গল্প করো, আমি ঘর থেকে ঘুরে আসছি। মুখোমুখি দুটি চেয়ার টেনে বসলো সুদীপ্ত আর হ্যারম্যান। সুদীপ্ত প্রশ্ন করল, সানলায়নের ব্যাপারে বাইরের পৃথিবীকে কি আপনি জানাবেন? আপাতত তেমন কিছু ভাবিনি। শেখ যদি প্রাণীটা কেনেন, তারপর তার অনুমতিক্রমে বাইরের পৃথিবীকে ওর অস্তিত্ব সম্পর্কে জানালেও জানাতে পারি। আসলে এই প্রাণীটা হলো ব্যক্তিগত সম্পত্তি, তো তা আমি এমন কিছু করতে চাই না যাতে ক্রো বিব্রত বোধ করে। দেখো, জ্ঞান আর অভিজ্ঞতা এই দুটো সঞ্চয় করাটাই বড় ব্যাপার, তাই তো? সান লায়নের অস্তিত্ব আছে এবং তাকে আমি চাক্ষুষ করেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। কি বুঝলে? প্রাণীটার দাম কত হতে পারে বলুন তো? হেরম্যান একটু চুপ করে থেকে ভাঙা ভাঙা গলায় বললেন, এ সমস্ত দুষ্প্রাপ্য প্রাণীর দাম নির্ধারণ তো কোনো নিয়ম মেনে হয় না। কয়েক কোটি মার্কিন ডলার হলেও আশ্চর্যের কিছু নেই। শেখদের কাছে অবশ্য এই টাকা কিছুই না। তা প্রাণীটাকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছা আছে নাকি আপনার? আর এখানে থাকার ব্যাপারে আপনার কি পরিকল্পনা? না না না, ওকে নিয়ে কোনো পরীক্ষা করার ভাবনা আমার নেই, কারণ প্রাণীটার ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নেই। এটা সত্যি সান লায়ন। এখানে আমরা আর 2-3 দিন থাকবো। শেখের সঙ্গে ক্রোর ব্যাপারটা মিটে গেলে ফেরার জন্য রওনা হব আমরা। আসলে ক্রো চাইছে যে শেখের সঙ্গে আলাপ আলোচনা, প্রাণীটাকে বিক্রির বন্দোবস্ত করার সময় আমি উপস্থিত থাকি। ইয়েস। তারা দুজন কথা বলতে বলতেই ক্রো ফিরে এলেন। হ্যারম্যানের উদ্দেশ্যে তিনি বললেন, চলো তবে বেরিয়ে পড়া যাক। কোথায় যাব আমরা? হ্যাঁ, শহরের দিকে যাব। শেখের আপ্যায়নের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। কথা বলার পরে একটু থেমে তিনি বললেন, আমাকে মার্জনা করবেন, গাড়িতে আমার আর হেরম্যানের বসার পর অন্য কারো বসার জায়গা হবে না, কারণ ফেরার সময় গাড়িতে মালপত্র বোঝাই থাকবে। সো প্লিজ। ক্রোয়ের মুখে ওই শেষ কথাটা শুনে বাড়িতে বসে সময় কাটাতে হবে বলে স্পষ্টতই একটা হতাশার ভাব ফুটে উঠল সুদীপ্তর মুখে। হ্যারম্যান তার মনের ভাব বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে তার পিঠে হাত রেখে বললেন, সুদীপ্ত, আসলে হয়েছে কি জানো, ক্রো কিছুতেই আমার সঙ্গ লাভের সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। বহু বছর পর ওর সঙ্গে দেখা তো, 2 দিন পর ও ফিরে যাবে হলিউডে, আর আমি জার্মানিতে। এরপর আমাদের দুজনের আবার কবে দেখা হবে জানি না। আমি 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 বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে। ওয়েল ফিরে এসে আজ রাতে গল্প করব দুজনে, কেমন তো? এরপরে আর সুদীপ্তর বলার কিছু থাকে না। মুখে হাসি ফুটিয়ে সে বলল, যান, ঘুরে আসুন। তারা 2 বন্ধু এরপরে মরুদ্যান ছেড়ে গেলেন।
কিছুক্ষণ বারান্দায় বসে থাকবার পরেই সুদীপ্ত নিজের ঘরে বেরিয়ে বাইরে হাজির হওয়া দুটো উটের পিঠে চেপে রওনা হয়ে ফিরে এলো। নির্দিষ্ট সময়ে খাবার দিয়ে গিয়েছিল আব্দুল। দুপুরের খাবারটা খেয়ে সারাটা দিন সুদীপ্ত নিজের ঘরে শুয়ে বসেই কাটালো। দুপুরে ঘুমিয়ে নেবার পরে বিকালে এসে বাইরে গিয়ে বসল। মরুভূমির বুকে সূর্যাস্তের দৃশ্য দেখে মনটা চাঙ্গা হলো। গতদিনের মতোই আব্দুল চিতাবাঘের খাঁচা থেকে তাকে বের করে মরুদ্যানের মধ্যে এক পাক ঘুরিয়ে আনল। হারম্যানরা ফিরলেন সূর্যাস্তের বেশ কিছুক্ষণ পরে। সুদীপ্ত তখন নিজের ঘরে ফিরে গেছিল। হারম্যান বাড়ি ফেরার পরেই ঘরে ঢুকে প্রচণ্ড ভাঙা গলাতে জানতে চাইলেন সারাদিন বাড়িতে থাকতে তার কোনো অসুবিধা হয়েছিল কিনা। সুদীপ্ত জানালো যে হারম্যানের অনুপস্থিতিতে তার মাঝে মাঝে একটু একা লাগছিল ঠিকই, কিন্তু তাছাড়া তার অন্য কোনো অসুবিধা হয়নি। হারম্যান এরপরে বিমর্ষ মুখে বললেন, ভেবেছিলাম তোমার সঙ্গে বেশ রাত পর্যন্ত গল্প করে কাটাবো, কিন্তু কিন্তু সেটা আর হচ্ছে না, বুঝলে সুদীপ্ত। ওই ফেরার সময় থেকে গলায় এমন একটা ব্যথা শুরু হয়েছে যে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছ? সো আই এম ভেরি ভেরি সরি। তোমাকে আমি সঙ্গ দিতে পারছি না। ওকে, প্লিজ প্লিজ সুদীপ্ত, ডোন্ট মাইন্ড। সুদীপ্ত তার কণ্ঠস্বর শুনে বলার ভঙ্গি দেখে কষ্টের ব্যাপারটা বুঝতে পারল। তাই সে হারম্যানকে বলল, গল্প না হয় পরে করা যাবে, আপনি বরং ঘরে গিয়ে ওষুধ খেয়ে গার্গেল করে দেখুন যে ব্যথাটা কমানো যায় কিনা। আপনার দুঃখিত হবার কোনো কারণ নেই। কোনো ক্রমে মুখে হাসি ফুটিয়ে হারম্যান এরপরে নিজের ঘরে পা রাখলেন। হারম্যানের সঙ্গ লাভে বঞ্চিত হওয়ার কারণে সুদীপ্তর খারাপ লাগলেও যে বুঝতে পারল হারম্যান নিরুপায়। বেশ কয়েকদিন হয়ে গেলেও হারম্যানের গলা কেন যে ঠিক হচ্ছে না তা ভেবে বেশ চিন্তিত বোধ করল সে। আব্দুল রাতের খাবার দিয়ে গেল নির্ধারিত সময়ে। নৈশহার সাঙ্গ করে দরজা বন্ধ করে সুদীপ্ত বিছানায় শুয়ে পড়ল। রাত একটু বাড়তেই গত রাতের মতোই ফের শিয়ালের ডাক শোনা গেল। তারপরে হায়নাটা আজ হ্যাঁ হ্যাঁ করে ডেকে উঠল। নানা রকম শব্দ ভেসে আসতে লাগলো বাড়ির পেছন দিকের চিড়িয়াখানা থেকে। নানান কথা ভাবতে লাগলো সুদীপ্ত। রাত বেড়ে চললেও এদিন কিন্তু ঘুম এলো না সুদীপ্তর। হয়তোবা তা সারাদিন ঘরে শুয়ে বসে থাকার জন্য। কোনো পরিশ্রমই তো হয়নি। একসময় সেই শান লায়নের গর্জন শোনা গেল। একবার ডেকেই থামল সেই প্রাণীটা। অন্ধকার ঘরে শুয়ে সুদীপ্ত ভাবতে লাগলো ক্রোর মুখে শোনা সেই শান লায়ন উদ্ধারের গল্পের কথাটা। সুদীপ্তর মনে হলো ওই শ্বেতাঙ্গ আসলে কোনো ক্রিপ্টোজুলজিস্ট হয়ে থাকতে পারেন। সোনা বলতে তিনি হয়তো সোনার সিংহ বলতে চেয়েছেন। সিংহের ডাকটা শোনার পরে আরও বেশ কিছুটা সময় কেটে গেল। আর এরপরে আরও একটা প্রাণীর ডাকও শুনতে পাওয়া গেল, বেবুনের ডাক। জঙ্গল অভিযানের অভিজ্ঞতা থেকে এ ডাক চেনে সুদীপ্ত। একবার নয় বারবার ডাকছে বেবুনগুলো। সে ডাক শুনে সুদীপ্তর মনে হলো যে বেবুনরা কোনো কিছু দেখে যেন উত্তেজিত বোধ করেছে, তাই এমনভাবে ডাকছে। বিছানা থেকে উঠে পড়ে জানলার বাইরে এসে সুদীপ্ত দাঁড়ালো। চাঁদের আলোতে বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এরপরে কিছুটা কাকতালীয়ভাবেই একটা লোককে বাড়ির পেছন দিক থেকে ছুটে আসতে দেখা গেল। লোকটার পরনে আলখাল্লা, পাগড়িটা কাপড় মুখ দিয়ে ঢাকা। লোকটা প্রথমে সুদীপ্তর জানলার পাশ দিয়ে বাড়ির সামনের দিকে ছুটে গেল। তারপরে সম্ভবত কোনো কিছু একটা দেখতে পেয়ে ফিরে এসে সোজা ছুটল কিছু দূরে প্রাচীরের দিকে। প্রাচীর বেয়ে কোনো রকমে ওপরে উঠতে শুরু করলো লোকটা। কি এমন সময়ে বাড়ির দুপাশ থেকে আরও দুজন ছুটে এলো সুদীপ্তর জানলার বাইরে। বাড়ির পেছন দিক থেকে যে ছুটে এলো তার মুখের আচ্ছাদন না থাকায় চাঁদের আলোয় তাকে চিনতে পারল সুদীপ্ত। আব্দুল। তার হাতে একটা ছোঁড়া।
আর বাড়ির সামনের দিক থেকে ছুটে এলো চিতা বাঘটা। পলায়মান লোকটাকে দেখতে পেয়ে তারা দুজনেই এবার ছুটল প্রাচীরের দিকে। তারা যখন প্রাচীরের কাছে এসে পৌঁছালো, কোনো রকমে প্রাচীরের ওপরে উঠে পড়েছে লোকটা। সম্ভবত আব্দুলের নির্দেশে এই চিতাটা এরপর লোকটাকে ধরার জন্য গর্জন করে লাফ দিল উপরের দিকে। তবে বাঘটা লোকটাকে স্পর্শ করার আগেই সে বাইরে ঝাঁপ দিল। আব্দুল এরপরে বাঘটাকে নিয়ে ছুটল বাড়ির সামনে দিকে যাওয়ার জন্য। এই অদ্ভুত ঘটনা দেখে সুদীপ তো বুঝে উঠতে পারল না যে লোকটা কে, আর আব্দুলই বা তাকে ধরার জন্য ছোড়া হাতে দৌড়াচ্ছে কেন। এরপরে বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে রইল সে, কিন্তু বাইরে কাউকেই আর চোখে পড়ল না, শুধু মাঝে মাঝে ডাকতে থাকা বেবুনটা। একসময় সুদীপ তো আবার বিছানায় শুয়ে পড়ল। ঘটনাটার কথা ভাবতে ভাবতে অবশেষে একসময় ঘুম নেমে এলো তার চোখে। শেষ হলো আজকের গল্প মরুদ্যানের শয়তান প্রথম পর্ব। গল্প পাঠে আসঞ্জন, হেরম্যান দেবাশিস সেনগুপ্ত, সুদীপ্ত সুমন, শেখ বিন কাশেম ঋদ্ধি, মার্লিন ক্রো, সৌরভ সাহা, আব্দুল বিপুল। পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল, নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্পের সূত্রধার আমি কৌশিক। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।